দুপুরে গোসল ছেড়ে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম সামনের বিল্ডিংয়ের 6 তলার ব্যাচেলর ফ্ল্যাটের একটা ছেলে একটু পরপর এদিকে উকি ঝুঁকি দিচ্ছে। খানিকটা অস্বস্তি হচ্ছিল বিধায় তাড়াহুড়ো করে কাপড় মেলে দিয়ে ঘরের ভেতর চলে এলাম। দুটো বিল্ডিং সামনাসামনি হওয়ার কারণে বারান্দাগুলো মুখোমুখি। আমরা থাকি 4 তলায়, তাই ওই ব্যাচেলর ফ্ল্যাটের বারান্দা থেকে আমাদের বারান্দাটা অনায়াসেই দেখা যায়। এমনকি আমার ঘরের একটা জানালা বারান্দার সাথে লাগোয়া বলে আমার ঘরের কিছু অংশও দেখা যায় হয়তো। ঘরে এসে জানালার বাইরে চোখ যেতেই দেখলাম ছেলেটা এখনও এদিকে তাকিয়ে আছে। আমি পর্দাটা ভালো করে টেনে দিলাম। এর মধ্যে পাখি এসে বলল, আপা, খালাম্মা ভাত খাইতে যাইতে বলছে আপনারে। টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে উত্তর দিলাম, তুই যা, আমি আসছি। আচ্ছা। পাখি চলে যেতে নিলে ওকে পিছু ডাকলাম আমি। পাখি দাঁড়া, টাওয়ালটা বারান্দায় মেলে দিয়াই তো। ভেজা টাওয়ালটা হাত বাড়িয়ে নিয়ে চলে গেল পাখি। পাখি হচ্ছে আমাদের 4 সদস্য বিশিষ্ট পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। 2 বছর আগে ঘরের কাজে মাকে সাহায্য করার জন্য গ্রামে চিরুনি অভিযান চালিয়ে পাখিকে আমাদের বাসায় নিয়ে আসেন ছোট মামা। চিরুনি অভিযান বলার কারণ হচ্ছে গ্রামে এখন কোনো গরিব মানুষ নেই বললেই চলে। কেউ এখন আর আগের মতো বাসাবাড়িতে কাজ করার জন্য শহরে আসতে ইচ্ছুক না। বাসাবাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের প্রতি তাদের আগ্রহ বেশি। পাখি কিন্তু অভাবের তাড়নায় আমাদের বাসায় কাজ করতে আসেনি। আম্মুর এক দুঃসম্পর্কের খালাতো বোনের মেয়ে পাখি। সেই খালাতো বোন স্বামী মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করে। তার নতুন স্বামী পাখির ভরণ পোষণের দায়িত্ব নিতে চায়, তাই সে পাখিকে আমাদের বাসায় দিয়ে দিয়েছে। আব্বু ওকে খুব আদর করেন। বাড়িতে কোনো মেহমান এলে আব্বু ওকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাদের সাথে পরিচয় করিয়ে দেন। বিকেলবেলা কফির মগ আর একটা গল্পের বই হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম। বই পড়া শুরু করার আগে উপরে তাকিয়ে দেখে নিলাম ব্যাচেলর বারান্দায় ওই ছেলেটা আছে কিনা। না, নেই। তারপর আরাম করে চেয়ারে বসে গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বই পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর আনমনে ওপরের দিকে তাকাতেই ওই ছেলেটির সাথে চোখাচোখি হয়ে গেল, কিন্তু পাত্তা দিতে চাইলাম না। আমি আমার মতো করে বই পড়ছি, তবে আমার অবচেতন মন বারবার শুধু সেদিকেই মনোযোগ দিচ্ছে। খানিক বাদে বিরক্ত হয়ে উঠে চলে এলাম। মেজাজ ঠান্ডা করার জন্য ঘরের মধ্যে পায়চারি করছিলাম। এমন সময় মোবাইলের রিংটোন বেজে উঠল। ইরফান কল করেছে। রিসিভ করলাম আমি। হ্যালো, একটু ছাদে আসবে সিথি? ভ্রু কুচকে প্রশ্ন করলাম, এই অসময়ে ছাদে কেন? অসময় কোথায়? সন্ধে নামবে কিছুক্ষণের মধ্যে। গোধূলি লগ্ন। তোমাকে দেখার জন্য এর চেয়ে ভালো সময় আর হতেই পারে না। দাঁত কটমট করে আবার জিজ্ঞেস করলাম, তুমি ছাদে এসেছো? হুম। আসো না তাড়াতাড়ি প্লিজ। একা একা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাকে না বলে এসেছো কেন? থাকো তুমি, একাই দাঁড়িয়ে থাকো, আসবো না আমি। ঠুস করে লাইনটা কেটে দিয়ে আম্মুর ঘরের দিকে পা বাড়ালাম। উকি দিয়ে দেখলাম আম্মু বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে আছেন। একটু পর মাগরিবের আজান দিলে অজু করে আম্মু নামাজে বসে যাবেন। তার মানে 15-20 মিনিটের মধ্যে আমার খোঁজ করবেন না আম্মু। পাখি ঘুমাচ্ছিল। ওকে ঘুম থেকে তুলে পাহারায় রেখে তড়িঘড়ি করে সিঁড়ি ভেঙে ছাদে চলে গেলাম। ইরফান গেটের কাছে দাঁড়িয়েছিল। আমাকে হাঁপাতে দেখে মুচকি হেসে শার্টের পকেট থেকে একটা বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। নাও ধরো, এটা তোমার জন্যে। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দম নিয়ে ইরফানের একটা হাত ধরে ছাদের একপাশে আড়ালে টেনে নিয়ে আসলাম ওকে। এই সময়ে এদিকটায় আসবে না কেউ। এরকম পাগলামি করতে না করেছি না কতদিন। ইরফান আমার কোমর জড়িয়ে ধরে আমাকে তার কাছে টেনে নেয়। রেগে গেলে তোমার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। ইরফানের রহস্যময় চাহনি দেখে আমার রাগটা লজ্জায় পরিণত হলো। কিন্তু ইরফানকে তা বুঝতে না দিয়ে ফিসফিস করে বললাম, ছাড়ো, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন এখানে কেউ আসবে না বলেই তুমি আমাকে এই নিরাপদ জায়গায় নিয়ে এসেছ। কি মনে করেছ আমি কিছু বুঝি না? ইরফান তার আরেক হাত দিয়ে আমার কানের পাশে চুল গুজে দিচ্ছে। আবেশে দু চোখ বন্ধ করে ফেললাম আমি। দুজনের মাঝের অবশিষ্ট দূরত্বটুকু ইরফান গুছিয়ে দিল আমাকে আরও কাছে টেনে নিয়ে। তার গরম নিঃশ্বাস পড়ছিল আমার মুখের ওপর। বেলি ফুলের মালাটা আমার গলায় পরিয়ে দিয়ে আলতো করে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল ইরফান। দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসলে দুজন দুদিকে ছিটকে সরে গেলাম।
ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে ইশারায় ইরফানকে চলে যেতে বলে আমিও নিচে নেমে গেলাম। বাসায় ঢুকে পাখিকে আম্মুর কথা জিজ্ঞেস করলে পাখি বলল, খালাম্মা অজু করতেছেন। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। ইরফান হচ্ছে আমাদের বাড়িওয়ালার ছেলের বন্ধু। আগে প্রায়ই বিকেলবেলা বাড়িওয়ালার ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে ছাদে আড্ডা দিত। যেদিন আমার ফ্রেন্ডরা বাসায় আসতো সেদিন ওদের নিয়ে ঘুরে উড়াতে ছাদে চলে যেতাম আমি। ছোটবেলা থেকে ঘুরে উড়ানোর প্রতি তীব্র আকর্ষণ আমার। মাত্রাতিরিক্ত সুন্দরী হওয়ার কারণে খুব সহজেই ইরফানের চোখে পড়ে গেলাম। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, আর ইরফান বিবিএ ফাইনাল ইয়ারে। 3 মাস পর বাড়িওয়ালার ছেলে দেশের বাইরে চলে গেলে ইরফানের এই বাড়িতে আসা যাওয়া বন্ধ হয়ে যায়। তারপর হঠাৎ একদিন আমার কলেজের সামনে গিয়ে হাজির হয় ইরফান। সেদিন রিকশায় বসে আমার বাম হাতটা ওর হাতের মুঠোয় নিয়ে ইরফান আমাকে বলেছিল, সারা জীবন এভাবে তোমার হাতটা ধরে রাখতে চাই, কি দেবে তো? আমাদের প্রণয়ের শুরু তারপর থেকে। 5 ফিট 11 ইঞ্চি উচ্চতার এই মানুষটার মধ্যে আমি তেমন কিছু পেয়েছিলাম যা আমাকে তার কাছে ধরা দিতে বাধ্য করেছিল। তার ব্যক্তিত্ব, দায়িত্ববোধ, ছোট ছোট রাগ, আবেগ, অভিমান সবকিছু আমায় মারাত্মকভাবে আকর্ষণ করত। সে হয়তো আমার রূপ দেখে মুগ্ধ হয়েছিল, কিন্তু আমি মুগ্ধ হয়েছিলাম তার হাসিতে। আর সে যখন আমার দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকায়, তখন আবার নতুন করে আমি তার প্রেমে পড়ি। ভার্সিটিতে ভর্তি হওয়ার কয়েকদিন পরে আম্মুর কাছে ধরা পড়ে যায়। একদিন আমাদের পাশের বাসার এক আন্টি ইরফানের সাথে আমাকে এক রিস্কায় দেখে। তারপর এ খবর আম্মুর কাছে পৌঁছে যায়। প্রথমে বকাঝকা করলেও ইরফানের সম্বন্ধে সব কিছু জেনে আর ওর ফ্যামিলির খোঁজ খবর নিয়ে আব্বু আম্মু দুজনেই আমাদের সম্পর্কটা মেনে নেয়। কিন্তু আব্বু শর্ত জুড়ে দেয়, ইরফান যেন তার ফ্যামিলিকে জানিয়ে রাখে এখনই। ইরফান সত্য মেনে নিয়ে ফ্যামিলিকে আমার কথা জানালে দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয় ইরফান এমবিবিএ কমপ্লিট করে জবে ঢোকার সাথে সাথে আমাদের বিয়ে ডেট ফিক্সড করা হবে। বাবা মাকে জানিয়ে প্রেম করছি, ঠিক আছে, তাই বলে এভাবে হুটহাট যখন তখন দেখা সাক্ষাৎ, এই ব্যাপারটা যদি বাবা মার কানে পৌঁছে যায় তাহলে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। তাই ইরফানকে বারবার মানা করেছি যেন যখন তখন ছাদে চলে না আসে। কিন্তু কে শোনে কার কথা। পরদিন ভার্সিটি থেকে সোজা ধানমন্ডি চলে গেলাম ইরফানের বেস্ট ফ্রেন্ড তিথিয়াপুর ফ্ল্যাটে। তিথিয়াপুরা 4 জন ফ্রেন্ড মিলে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকে। সেদিন তিথিয়াপুর জন্মদিন ছিল। তিথিয়াপু আমাকে ব্যক্তিগতভাবে আগে থেকেই দাওয়াত দিয়ে রেখেছিল। ওদের সব ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের মধ্যে আমি সবচেয়ে জুনিয়র, তাই ইরফানের ফ্রেন্ড সার্কেলের সবাই আমাকে খুব আদর করে, বিশেষ করে তিথিয়াপু। ইরফানের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আমি ওর আগে পৌঁছে গিয়েছিলাম। তিথিয়াপুর বয়ফ্রেন্ড শোয়েব ভাইয়া আর ইরফান একসাথে এলো। শোয়েব ভাইয়া, তিথিয়াপু আর ইরফান 3 জন বেস্ট ফ্রেন্ড। কেক কাটার পর সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়ল। শোয়েব ভাইয়া একটা রুমে ঢুকে গেল তিথি আপুকে নিয়ে। বাকিরা ড্রয়িং রুমে হইহুল্লোড় করছিল। সবার চোখকে ফাঁকি দিয়ে ইরফান চুপি চুপি আমার হাত ধরে টেনে পাশের রুমে নিয়ে গেল আমাকে। তারপর দরজা লাগিয়ে দিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন। ইরফান আমার মুখ দেখে বুঝে গিয়েছিল আমার মনের ভিতর কি চলছে। আমার সামনে এসে দাঁড়িয়ে তার 2 হাত দিয়ে আমার মুখটা আজলা ভরে ধরে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ তুমি? আচমকা এমন প্রশ্নে হতবিহবল হয়ে মাথা নেড়ে না বললাম। ইরফান এবার আমার 2 হাত ধরে বিছানায় নিয়ে বসালো আমাকে। পাশে সেও বসলো। আমি তখনও বুঝে উঠতে পারছি না ইরফান আসলে কি করতে চাচ্ছে। আর চোখে চারপাশে চোখ বুলে দেখলাম ঘরটা কেমন যেন নিস্তব্ধ। জানালার পর্দার ফাঁক দিয়ে আবছা আলোর লুকোচুরি খেলে যাচ্ছে। মনে হচ্ছে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। নীরবতা ভেঙে ইরফান প্রশ্ন করল, আজ এত সুন্দর লাগছে কেন তোমাকে? আমি যে শোক সরাতে পারছি না। সাদা রঙে তোমাকে অদ্ভুত পবিত্র দেখাচ্ছে সিথি। আমি মনে মনে ভাবতে শুরু করলাম, আজ তো আমি কোনো ভারী সাজ দেইনি। সকালে এমনিতেই ক্লাসে দেরি হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে সামনে যা পেয়েছি পরে নিয়েছি। সোনালি সুতার হালকা কাজের মধ্যে সাদা সালোয়ার কামিজটা হাতের কাছেই ছিল। আর এখানে আসবো বলে কানে ঝুমকো আর ঠোঁটে হালকা নোট লিপস্টিক পরেছিলাম, ব্যাস এইটুকুই। কিন্তু ইরফান এভাবে মিথ্যে কথাগুলো কেন বলছে? ও কি আমাকে কনভিন্স করতে চাইছে? ওর কি অন্য কোনো উদ্দেশ্য আছে? মাথার উপরে ফ্যান ঘুরছে, অথচ আমি দরদর করে ঘামছি।
চমকে উঠলাম ইরফানের হাতের স্পর্শে। ও এখনো গভীর মনোযোগ দিয়ে আমাকে দেখছে। আজ তোমার কাছে একটা আবদার করব, রাখবে? আমি যেন এই ভয়টাই পাচ্ছিলাম। ইরফানের প্রশ্ন শুনে আমার খুব কান্না পাচ্ছে। এতদিনের চেনা মানুষটাকে কেমন যেন খুব অচেনা মনে হচ্ছে আজ। ইরফানের কণ্ঠস্বরে কামনা স্পষ্ট। নিজেকে সংবরণ করে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কি আবদার? আজ সারাটা দিন এভাবে আমার সামনে বসে থাকবে তুমি, আর আমি শুধু দু চোখ ভরে তোমায় দেখে দেখে তৃপ্তির ঢোক গিলব। ভয় পেও না, আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। মুহূর্তে আমি যেন আমার ভাবনার জগৎ থেকে ছিটকে পড়লাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে কি বলছো এসব? বাইরে সবাই অপেক্ষা করবে আমাদের জন্যে, আর এতক্ষণ ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে কি ভাববে ওরা? ওহো, ওদের ভাবনা ওদের কাছে। আমরা তো জানি আমরা কি করছি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি। সাথে এও বলে আসছি, কেউ যেন আমাদের বিরক্ত না করে। ইরফান দরজা খুলে ড্রয়িং রুমে চলে গেল। ইতিমধ্যে আমার চিবুক বেয়ে টপ টপ করে 2-3 ফোঁটা পানি ঝরে পড়ল। না, এটা কোনো ঠকে যাওয়ার অশ্রু না। এ অশ্রু বিশ্বাস করে জিতে যাওয়ার অশ্রু। ইরফান সত্যি আমাকে তার সামনে বসিয়ে রেখে আমাকে শুধু দেখে গিয়েছে সারাদিন। আঙ্গুলে আঙ্গুল পর্যন্ত ছোঁয়ায়নি। আর আমি বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। তবে এতটুকু অস্বস্তি লাগেনি। বসে থাকতে থাকতে একসময় আমি ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম ভাঙার পর দেখি আমার এক পাশে তিথি আপু আর তার রুমমেট বসে গল্প করছে। আরেক পাশে ইরফান আমার মুখের দিকে তাকিয়ে থেকে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ইরফানের এই পাগলামি ওর প্রতি আমার শ্রদ্ধাবোধ আরও বাড়িয়ে দিল। মানুষটাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতে শুরু করলাম। বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল সেদিন। আম্মুকে বলে গিয়েছিলাম তিথি আপুর বাসায় যাব, তাই দেরি দেখে আম্মু কিছু বলেনি। 2 দিন পর পাখিকে ছোট খালামনির বাসায় পাঠিয়ে দিল আম্মু। খালামনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তার 2 বছরের ছোট বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য কেউ নেই, তাই পাখিকে কিছুদিনের জন্য পাঠাতে বলেছেন। পাখি চলে যাওয়ায় বাসার সব কাজে আম্মুকে সাহায্য করতে হচ্ছে আমার। আম্মুর কোমরে বাতের ব্যথার সমস্যা আছে, তাই 2-1 বেলা রান্নার কাজটা আমি করে নিচ্ছি। বাসার কাজের ব্যস্ততার জন্য ইরফানের সাথে আগের মতো দেখা করতে পারছি না। এজন্য সাহেব বেশ অভিমান করে আছেন। এদিকে ব্যাচেলর ফ্ল্যাটের ওই ছেলেটা আমাকে রাস্তাঘাটে ফলো করা শুরু করে দিয়েছে। বাসা থেকে বের হলেই ছেলেটার ছায়া দেখতে পারছি। একবার ভেবেছিলাম বাবাকে বিষয়টা জানাবো, কিন্তু পরক্ষণেই মত পাল্টালাম। কারণ ছেলেটা শুধু আমাকে ফলো করে যাচ্ছে, বিরক্ত বা উত্ত্যক্ত করছে তো না। তাছাড়া ছেলেটাকে দেখে বখাটেও মনে হয় না। যথেষ্ট ভদ্র এবং মার্জিত চলাফেরা তার। তখন এর একটাই সমাধান খুঁজে পেলাম, এড়িয়ে যাওয়া। 9 দিন পর ছোট খালামণি সুস্থ হয়ে গেলে পাখিকে বাসায় পাঠিয়ে দেন তিনি। বাসায় আসার পর পাখিকে কেমন যেন বিষণ্ণ দেখাতো। ওর মধ্যে উদাসীনতা খুঁজে পেতাম আমি। কাজকর্মে আগের মতো মনোযোগ নেই তার। আমি ধরে নিয়েছিলাম হয়তো খালামণির বাসায়ও কোনো কষ্ট পেয়েছে। পাখি খুব চাপা স্বভাবের মেয়ে, তাই মুখ ফুটে কিছু বোঝে না। বাসায় ওর সাথে এ ব্যাপারে কথা বলা যাবে না, আম্মু দেখে ফেলবেন। তাই খোলাখুলি কথা বলার জন্য বিকেলবেলা পাখিকে নিয়ে ছাদে চলে গেলাম। আম্মুকে বলে গেলাম ছাদে ঘুড়ি উড়াতে যাচ্ছি। ঘুড়ি আর নাটায় ছাদের একপাশে রেখে কার্নিশ ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে আছি পাখি আর আমি। আমি পাখির দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, পাখি, খালামণির বাসায় তোকে কেউ কিছু বলেছে? পাখি খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল, না তো আপা, ওইখানে তো সবাই আমারে খুব আদর করছে। তাহলে তোর মন খারাপ কেন? পাখি মাথা নিচু করে রইল। আমি আবার জানতে চাইলাম, বল কি হয়েছে? চুপ করে থাকিস না, তুই কি ভয় পাচ্ছিস কিছু বলতে? পাখি নিচু স্বরে শুধু না বলল। আমি আরও কিছু বলতে যাব, এমন সময় ইরফানের কল আসলে আমি পিছন ঘরে ইরফানের সাথে কথা বলা শুরু করলাম, সামনের দিকে হাঁটতে হাঁটতে। হঠাৎ করে ব্যাচেলার ফ্ল্যাটের ওই ছেলেটাকে ছাদে দেখে আটকে উঠলাম আমি। ভয় পেয়ে ফোনের লাইন কেটে দিলাম। ছেলেটা আমার দিকে যত এগিয়ে আসে ততই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ছেলেটার সাহস দেখে অবাক হচ্ছি। সরাসরি ছাদে চলে এলো। আমাকে অবাক করে দিয়ে ছেলেটি আমার পাশ কাটিয়ে পাখির সামনে গিয়ে দাঁড়ালো। পাখিকে খুব আতঙ্কিত দেখাচ্ছে। ছেলেটি রাগান্বিত হয়ে পাখিকে জিজ্ঞেস করলো, কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো, তোমার খোঁজ নেওয়ার জন্য তোমার বড় বোনের পিছু নিয়েছিলাম আমি। দিশেহারা হয়ে পড়েছিলাম তোমাকে দেখতে না পেয়ে। আর কখনো এমন করবে না, না বলে কোথাও উধা হয়ে যেও না প্লিজ। পাখি তখনও নিশ্চুপ।
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছেলেটি এবার আমার কাছে গিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনি কিছু মনে করবেন না প্লিজ, আপনার বোনকেও বকবে না, ওর কোনো দোষ নেই। আমি আসলে সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই বলছি। প্রথম দেখাতে আপনার বোনকে আমি ভালোবেসে ফেলেছি, যদিও ওর মতামত জানার সুযোগ এখনো হয়নি আমার, কারণ ওর সাথে আমার আজ পর্যন্ত কোনো কথা হয়নি। এতদিন শুধু ওকে দেখে গিয়েছি। ও বারান্দায় কখন আসবে সারাক্ষণ সেই অপেক্ষায় থেকেছি। আমি জানি না আপনার বোন আমার অনুভূতিগুলো কতটুকু বুঝতে পেরেছে, তবে আমার সাথে চোখাচোখি হলেও যে মিষ্টি হাসিটা দেয়, ওটাই আমাকে আরও আশকারা দিয়েছে। ও হ্যাঁ, আমার সম্পর্কে তো কিছুই বলিনি। আমি জগন্নাথে অনার্স সেকেন্ড ইয়ারে ইকোনমিক্স নিয়ে পড়ছি। আমার বাবা মা গ্রামে থাকেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জবে ঢুকেই আপনাদের বাসায় আমি আমার ফ্যামিলির মাধ্যমে প্রস্তাব পাঠাবো, যদি আপনারা রাজি থাকেন। গড়গড় করে কথাগুলো বলে আবার পাখির দিকে ফিরে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল ছেলেটি। আমি কোনো কথাই বলতে পারলাম না। আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি যে পাখি ভয়ে ভয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, এসব কি পাখি? এই তাহলে তোর মন খারাপের কারণ? পাখি এবার কান্নাকাটি শুরু করে দিল। আমি সত্যি ওনারে চিনি না, শুধু উপরের বারান্দায় দাঁড়ায় থাকতে দেখতাম মাঝে মাঝে, আর কোনো কিছু আনতে দোকানে গেলে ওনারে গেটের সামনে পাইতাম। আমাকে বলিসনি কেন? আমি নিজেই তো কিছু বুঝতে পারছিলাম না, কি বলবো আপনারে। ও, না বুঝেই ওই ছেলের জন্য মন খারাপ করা শুরু করে দিয়েছিলি? পাখি আর কোনো উত্তর দিল না। কড়া করে নিষেধ করে দিলাম এই ব্যাপারটা যেন আর সামনে না এগায়। আম্মু জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। পাখিও আমার কথা মেনে নিল। সেদিন প্রথমবারের মতো পাখিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আমি। 17 বয়সী মেয়েটার চোখ দুটোতে অদ্ভুত এক মায়া আছে, যা যে কোনো ছেলেকে ঘায়েল করে দিতে সক্ষম। আর 5 ফিট 2 ইঞ্চি শ্যামবর্ণের ছিমছাম গড়নের শরীরটায় কোনো মেদ নেই। ঘন কালো দীর্ঘ লম্বা চুল, মসলিন ত্বক, ফিনফিনে পাতলা ঠোঁট। পাখিকে রূপবতী বলা না গেলে মায়াবতী বলা যায়। ছেলেটা বারবার ওকে আমার ছোট বোন বলছিল, তার মানে সে এখনো জানে না পাখির আসল পরিচয়। অবশ্য বুঝতে পারারও কথা না, কারণ পাখিকে আমরা কখনো কাজের মেয়ের চোখে দেখি না। ওর বেশভূষা দেখে প্রথম দেখায় কেউই আন্দাজ করতে পারবে না যে ও এই বাসায় কাজ করে। কিন্তু ছেলেটা এখনো একটা ঘোরের মধ্যে আছে। পাখির আসল পরিচয় জানলে এই ঘোর কেটে যাবে, এটাই ভেবেছিলাম আমি। এভাবেই কেটে গেল কিছুদিন। একদিন ক্লাস শেষ করে বাসায় ফিরে দেখি আম্মু পাখির সাথে খুব চেঁচামেচি করছেন। কাহিনী বুঝতে না পেরে আম্মুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? প্রত্যুত্তরে আম্মু চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলেন, তুই আর তোর বাপ আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছিস ওকে। বজ্জাত মেয়ে, কত বড় দুঃসাহস! সামনের বিল্ডিংয়ের ছেলের সাথে লাইন মারে। পাশের বাসার ভাবি ছাদে গিয়ে দেখেছে ওই ছেলে ওর হাতে চিঠি গুজে দিচ্ছে। পাখি ছাদে গিয়েছিল কেন? তোষকটা ছাদে রোদে দিয়েছিলাম আজ, ওটাই আনতে পাঠিয়েছিলাম। পাখিকে নিজের ঘরে এনে ধমক দিলাম। কে রে, না করেছিলাম না? কথা শুনিসনি কেন? পাখি কাঁদতে কাঁদতে অসহায়ের মতো বলল, আমি জানতাম না উনি ছাদে চলে আসবে। সন্ধ্যের পর আব্বু অফিস থেকে ফিরে সব শোনার পর সিদ্ধান্ত নিলেন পাখিকে আর এখানে রাখবেন না। কিন্তু এই সিদ্ধান্তে বাদ সাধলাম আমি। বললাম, শোনো আব্বু, ওই ছেলে পাখির আসল পরিচয় জানে না এখনো। পাখিকে আমার ছোট বোন ভেবেছেও। ওকে ডেকে এনে পাখির আসল পরিচয় জানিয়ে দাও। ছেলে এমনিতেই কেটে পড়বে। তাছাড়া পাখিকে এখন আবার গ্রামে ফেরত পাঠাবে, ওর সৎ বাবার অত্যাচার সহ্য করতে হবে ওকে। সেদিনের ছাদের ঘটনাটাও আব্বু আমাকে খুলে বললাম। আম্মু তেলে বেগুনে জ্বলে উঠলেন। সেদিনই কেন তাকে জানালাম না ব্যাপারটা, সেজন্য। আব্বু ছেলেটাকে বাসায় ডেকে আনলেন। ছেলেটার নাম কবির। আব্বু কবিরকে পাখির ব্যাপারে সব জানানোর পরও কবির তার সিদ্ধান্তে অটল রইল। আব্বুকে উল্টো বুঝিয়ে দিল, দেখুন আঙ্কেল, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি মাত্র। এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে বাবা, কিন্তু তুমি বুঝতে পারছো না। বড্ড ছেলে মানুষই করছো। পাখি তোমার সোসাইটির সাথে মানিয়ে নিতে পারবে না, সামাজিকতা রক্ষা করতে পারবে না। গ্রামের স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে ও। এখানে এসে ও শহরের পরিবেশ চিনেছে। তাছাড়া তোমার পরিবারও ওকে মেনে নিবে না। ওকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার আঙ্কেল। সামাজিকতা শেখানো, পড়াশোনা করানো, সব দায়িত্ব আমার। আপনারা এসব নিয়ে ভাববেন না। আর আমার বাবা মা
আমার পছন্দকে অবশ্যই মূল্যায়ন করবেন। আপনার কাছ থেকে আমি 3টা বছর সময় নিয়ে নিচ্ছি। 3 বছর পর আমি বাবা মার মাধ্যমে আপনাদের কাছে প্রস্তাব পাঠাবো। বিয়ের পর ঠিকই আমি পাখিকে আমার যোগ্য করে তুলব। আর আপনারা ওকে গ্রামে ওর সৎ বাবার সংসারে পাঠাবেন না প্লিজ। আপনাদের নিশ্চিন্ত থাকতে আমি কালই এখান থেকে চলে যাব। কবির চলে যাওয়ার আম্মু আব্বুকে বললেন, তুমি এই ছেলেকে বিশ্বাস করে নিলে? হাত পাগল, বাউন্ডুলে ছেলে একটা। এত আবেগে দুনিয়া চলে নাকি? পাখিকে তুমি কালই গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। আব্বু আম্মুকে থামিয়ে দিলেন। আহ, অস্থির হলো না, দেখি না কি হয়। ছেলেটিকে আমি মোটেও বাউন্ডুলে মনে হয়নি। পাখি আমার ঘরে মেঝেতে ফ্লোরিং করে ঘুমায়। সেদিন সারা রাত পাখি ঘুমায়নি। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেলে জানালা বয়ে আসা চাঁদের আলো দেখতে পেলাম। জানালার কাছে বসে কবিরের বারান্দার দিকে চেয়ে থেকে দেয়ালে মাথা ঠেকে নীরবে চোখের পানি ফেলছে পাখি। আর কবির বারান্দায় বসে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার ভেতরটা কেমন যেন করে উঠল। কবির ঠিকই পরের দিন এখান থেকে চলে গেল। তারপর আর কোনো সমস্যা হয়নি। তবে মাঝে মাঝে গভীর রাতে পাখির ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেতাম। বেশ কিছুদিন পর পাখির মা পাখির বিয়ের কথা ভেবে ওকে গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য জোর করত আম্মু আব্বুকে। কিন্তু পাখি রাজি হতো না। সে হয়তো তখনও মনে মনে কবিরের জন্য অপেক্ষায় প্রহর গুনছিল। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। ইরফানের সাথে আমার ঘনিষ্ঠতা এর মধ্যে আরও বেড়ে গেল। লিপ কিস, জড়িয়ে ধরা, এসব আমাদের কাছে এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। আমার মধ্যে এখন আর আগের মতো জড়তা কাজ করে না। আমি তো জানি এই মানুষটা সারা জীবনের জন্য আমার। তাহলে তার সাথে ঘনিষ্ঠ হব না তো কার সাথে হব? প্রচণ্ড ভালোবাসি যে ওকে। ইরফান একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করার পরপরই আমাদের বিয়ের ডেট ফিক্স করা হলো। কিন্তু ইরফানের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম আমি। সে আর আগের মতো আমাকে সময় দেয় না। আগের মতো আমার প্রতি তার টান আমি অনুভব করতে পারি না। প্রথমে ভাবতাম হয়তো নতুন জবে জয়েন করেছে, ব্যস্ততা বেড়েছে, তাই আমার কাছে এমন মনে হচ্ছে। কিন্তু মনকে শান্ত করতে পারলাম না। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে বদলে যেতে দেখলাম। প্রতিদিন জানতে পারলাম ইরফান তার সুন্দরী অফিস কলিগের সাথে চুটিয়ে প্রেম করছে। রেস্টুরেন্টে প্রায় তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ইরফানকে প্রশ্ন করলে সেও সব কিছু স্বীকার করে নিল আর জানিয়ে দিল আমার সাথে তার আর জমছে না, সেই সম্পর্ক থেকে মুক্তি চায়। ইরফানের বাবা মা ছেলের সুখের কথা চিন্তা করে বিয়েটা ভেঙে দিল। দরজা বন্ধ করে চুল ছিঁড়তে ছিঁড়তে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিলাম আমি তখন, যে কান্নায় ঘরের চার দেয়াল কেঁপে উঠেছিল। 5 বছরের সম্পর্কটাকে এত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া সহজ ছিল না যে আমার জন্য। নিজেকে স্বাভাবিক করতে, মানসিকভাবে শক্ত হতে অনেক সময় লেগেছিল আমার। বাবা মা পাশে না থাকলে আমি হয়তো এতদিনে শেষ হয়ে যেতাম। একদিন বাসায় হঠাৎ অচেনা অতিথি এলেন 3 জন। পরিচয় দিলেন কবিরের বাবা মা আর চাচা হিসেবে। আমরা প্রথমে চিনতে পারিনি, কারণ এতদিনে আমরা কবিরের কথা ভুলেই গিয়েছিলাম। তারা কবিরের জন্য পাখিকে চাইলেন আব্বুর কাছে। কবির এখন ভালো একটা চাকরি করছে। আব্বু তারপর পাখির মায়ের সাথে কথা বলে পাকা কথা দিয়ে দিলেন কবিরের বাবা মাকে। ধুমধাম করে বিয়ের আয়োজন করলেন আব্বু। বিয়ের দিন পাখির চোখে মুখে যে উচ্ছলতা ছিল তা জাগতিক সকল সুখকে হার মানাবে। আর কবিরের হাসিতে ছিল ভালোবাসার মানুষটিকে হাসিল করার তৃপ্তি। পাশাপাশি দুজনকে বেশ মানাচ্ছিল। দূর থেকে দাঁড়িয়ে আমি ওদের দেখছিলাম আর ভাবছিলাম, এত রূপ আর শরীর স্পর্শ দিয়েও আমি আমার ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে পারলাম না। অথচ পাখি আর কবির তো কোনোদিন একজন আরেকজনের হাত পর্যন্ত ধরেনি। তারপরও তারা শুধু তাদের ভালোবাসা আর বিশ্বাসের জোরে আজ এক হয়ে গেল। ওরা প্রমাণ করে দিল শুধু একসাথে কাটানো কিছু মুহূর্ত, ছোট ছোট আবেগ আর শারীরিক চাহিদা পূরণের মাধ্যমে ভালোবাসাকে সংজ্ঞায়িত করা যায় না। ভালোবাসার পরিধি এর চেয়েও বৃহত্তর। আসলে বিলাসিতার ভর যখন প্রয়োজনীয়তা থেকে বেশি হয়ে যায়, তখন আর ভালোবাসা বলে কিছু থাকে না। আর বিশ্বাস তো নিঃসন্দেহে মরীচিকা। পেয়েছি পেয়েছি মনে হয়, আদৌ পাওয়া হয়ে ওঠে কিনা সন্দেহ আছে। তবে পাখির ক্ষেত্রে ভালোবাসা থেকেও বোধহয় ভাগ্যদেবীর প্রসন্নতার প্রভাব খানিকটা বেশি ছিল। এতটা চাওয়া, আকুলতা, আকাঙ্ক্ষা, ফেরানোর দুঃসাহসিকতা দেখানোর ক্ষমতা হয়তো ভাগ্যদেবীর ছিল না। দিন শেষে রঙিন চকচকে ভালোবাসাটা হেরে গেল, আর জিতে গেল এক সাদামাটা ভালোবাসা।
সমাপ্ত।